দেখো, বইটা সম্পর্কে যেটা মূলত বলার, যারা থার্ড সেমিস্টারের পরীক্ষার্থী রয়েছে ভূগোলের, উচ্চ মাধ্যমিকের, তাদের জন্য কিন্তু এই সমরেন্দ্র মোদকের এই যে ভূগোল বইটা, এটা প্রত্যেকেরই প্রয়োজন, একদম পরিষ্কার বাক্যে। কেন বলছি এই বইটাই দরকার, তার অনেকগুলো কারণ রয়েছে। কারণ অ্যাজ এ টিচার হিসেবে বলতে পারি, সব রকম তথ্য আমরা কিন্তু এই বইটার মধ্যে পেয়ে যাচ্ছি। এবং বিভিন্ন টাইপসের আমাদের যে এমসিকিউ টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে, তার এক অপরন্ত ভাণ্ডার বলা চলে। শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন কিছু প্র্যাকটিস করে আমি পরীক্ষার হলে যাব, সেটা কিন্তু বিপদের কারণে উঠতে পারে। তো আমরা কিছু কথা বলছি এই বইটা সম্পর্কে, যেটা একটু বুঝে নিতে হবে আমাদের। প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের নাম্বার বন্টন। অর্থাৎ আমরা যদি দেখি আমাদের টোটাল থার্ড সেমিস্টারে যে 35 মার্কের পরীক্ষা আছে, তার মধ্যে দেখো প্রত্যেকটা পার্ট, অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফিতে 15 মার্ক, তারপরে ফান্ডামেন্টাল হিউম্যান জিওগ্রাফিতে আমাদের 10 মার্ক, এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়াতে হচ্ছে আমাদের 10 মার্ক, অর্থাৎ ভারতের ভূগোল। এই তিনটে পার্টে, প্রথম পার্টে 15, দ্বিতীয় পার্টে 10 এবং তৃতীয় পার্টে 10। প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা কিন্তু করা রয়েছে আমাদের এই বইটার মধ্যে, আমরা পাবো। তার সঙ্গে আরেকটা জিনিস দেখে নিই, মূল্য রয়েছে 330 টাকা। একটা কমিশন স্বাভাবিকভাবে 10% থেকে 20%-এর কাছাকাছি একটা কমিশন তোমরা পাবে। এবার যেটা মূল বলার জায়গা, প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদাভাবে দেখানো হয়েছে। এবং মানে আমি কোনো কোম্পানির নাম বলে বলছি না, অনেক বইয়ে মানে যেটা আমাদের দরকার তার বহির্ভূত আলোচনা হয়েছে অনেক জায়গায়। সেই জায়গাটা কিন্তু এখানে কন্ট্রোল করা, যেটা হচ্ছে যে আমাদের যেটুকু ন্যূনতম পড়ার প্রয়োজন, সেই জায়গাটা কিন্তু এখানে ডিটেলস রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা পার্ট। শুধু এই যেমন ধরো সাপোজ ভূগাঠনিক প্রক্রিয়া, এর মধ্যে আমাদের সিলেবাসের সঙ্গে মেইনটেইন করে লেখা। ধরো আমাদের এটা হচ্ছে সিলেবাস, এই যে পার্টটা, এটা হচ্ছে আমাদের মূল। আমরা যদি ওয়েবসাইট সার্চ করি তখন কিন্তু আমরা পেয়ে যাব। কন্টিনেন্টাল ড্রিফট থিওরি অ্যাকর্ডিং টু আলফ্রেড ওয়েগনার, কনসেপ্ট, এভিডেন্স, ফোর্স অফ ড্রিফটিং অ্যান্ড ক্রিটিসিজম, মানে সমালোচনা। এখানে জাস্ট এই ওয়েগনারের মহাসঞ্চরণ মতবাদের ওপরেই কিন্তু তথ্য রয়েছে, তার থেকে বেশি কিন্তু আর নেই। অর্থাৎ আমাদের যেটা মূল সিলেবাসের ওপরে, যেমন ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, এই শব্দটা এমনই একটা শব্দ যার ভেতরে প্রচুর প্রচুর জিনিস লুকিয়ে আছে। কারণ প্রশ্ন যখন আমার করবে, আমরা যদি সিলেবাসটা দেখি, এক্সোডেন্সিক ফোর্সেস, মাস ওয়েস্টিং, টাইপস অফ গ্লাসিয়ার, ইরোশনাল অ্যান্ড ডিপোজিশনাল প্রসেস অফ অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস, এই ল্যান্ডফর্মসের কিন্তু শেষ নেই, প্রচুর প্রচুর ল্যান্ডফর্ম আছে। এবং এইটা কিন্তু একটা ভাইটাল বিষয়। কোনো বই হয়তো হিমবাহ বায়ু নদী করে দিয়েছে, কোনো বই অন্য একটা জিনিস করে দিয়েছে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট যেটা, সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো যাই হোক, আমি আরও ডিটেলসে যাচ্ছি, তার আগে বলবো কিন্তু প্রত্যেকটা পার্ট কিন্তু আমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদের করেছে, যে কারণে কিন্তু থার্ড সেমিস্টারের জন্য এই বইটা আমাদের খুব দরকার। একটা মডেল ওএমআর শিট, যদিও তোমরা যারা 11-এ পরীক্ষা দিয়েছো তারা স্বাভাবিকভাবে পেয়ে গেছো। নেক্সট আমরা যেটা যাব, সেটা হচ্ছে কিছু কিছু এই ওএমআর শিট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নির্দেশাবলী রয়েছে, যে কোনভাবে কী করলে আমাদের উত্তরগুলো ঠিক হবে, উত্তরগুলো ভুল হবে, সেই বিষয়টা। এবার আমরা আসবো আমাদের মূল পাঠ্য বইয়ের বিষয়টা। তো প্রথমেই দেখো, মহাসঞ্চরণ তত্ত্ব নিয়ে আমাদের আলোচনা রয়েছে। এবার দেখো, যেহেতু আমাদের শর্ট টাইপের প্রশ্ন, সত্যি কথা বলতে যেটা বাস্তব, যেটা স্বীকার করতেই হবে, কেউ যদি মনে করে যে এই বই কেন, যে কোনো বইয়ে সব পড়ে রেডি করে ফেলবে, তাহলে তার 11-12 পাস করা লাগবে না, সে একবারে নেট সেট কমপ্লিট করে ফেলবে। কারণ এতটাই তথ্য রয়েছে এবং আমাদের স্টোর করা প্রয়োজন। কিন্তু সম্পূর্ণ তথ্য সব রকমভাবে স্টোর করার প্রয়োজন নেই, এটা আমরা ক্লাসেও বলি, তোমাদেরও বলি। বিশেষ করে আমাদের যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্ন, সেহেতু ইম্পর্টেন্ট তথ্যগুলোকে আমাদের মনে রাখার দরকার। যেমন মহাসঞ্চরণ তত্ত্ব নিয়েই যদি আমি কথা বলি, এই মহাসঞ্চরণ তত্ত্ব কোথায় পাওয়া যায়, কত সালে এর আবিষ্কার হয়, প্রথম কে উদ্ভাবন করেন, তারপরে তার কোন গ্রন্থে তার পরিচয় পাওয়া যায়, কত সালে সেটা বের হয়। তারপরে দেখো, এই প্যানজিয়া প্যান্থালাসার কনসেপ্টের এখানে একটুখানি বিষয় আছে, যে প্যানজিয়া প্যান্থালাসা কোন উপযুগের ব্যাপারটা রয়েছে। তারপরে যদি আমরা সরাসরি চলে যাই, যেটা মিল, এই প্যানজিয়া প্যান্থালাসার যে কনসেপ্ট, সেখান থেকে গন্ডোনাল্যান্ড, অ্যাঙ্গারাল্যান্ডের একটু বর্ণনা আমরা পাবো। তারপরে যথারীতি মূল পয়েন্ট, একদম ঠিক কোন দিক থেকে কোন দিকে, বৈষম্যমূলক বিকর্ষজ, জোয়ার শক্তি, মানে যেটা না বললে নয়, যেটুকু আমাদের দরকার ঠিক সেটুকুই কিন্তু আলোচনা করা। এবং তার থেকে বড় কথা, যেগুলো ইম্পর্টেন্ট, কথাটা খুব ভালো করে রাখবে, জিক্স অফ ইট, এটাকে আমার মনে রাখতে হবে। কোথাকার মিল, আটলান্টিক মহাসাগরে 2 তীরবর্তী ভাগ থেকে দক্ষিণ আমেরিকা আফ্রিকার উপকূল রেখার কাছে কাছে নিখুঁতভাবে জোড়া লাগানো যায়। তো এইভাবে
সম্পূর্ণ ঘটনাটা কিন্তু আমরা বলছি না, যেটা মূলত কালারিং করে করা রয়েছে সেটার উপরে বেশি গুরুত্ব দিয়ে কিন্তু পড়ো এবং এইভাবেই পড়ার চেষ্টা করো, বেশি করে যেটা বোল্ড কালার করা রয়েছে, বোল্ড পেন দিয়ে করা রয়েছে সেটা। প্রত্যেকটা অধ্যায়ের শেষে দুটো তিনটে পজিটিভ দিক রয়েছে। একটা হচ্ছে এক নজরে, অর্থাৎ এই যে পার্টগুলো আছে তার মধ্যে কিছু স্পেশাল এমসিকিউ টাইপের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে, তার সঙ্গে কিছু বিকল্প রয়েছে, ভ্যারিয়াস টাইপসের বিকল্প, কারণ অনেকেই ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করো যে কোন টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষাতে পড়বে, যে জায়গাটা কিন্তু একটা ভাইটাল। সেখানে ধরো এখানে এমসিকিউ নর্মাল কোশ্চেন, শূন্যস্থান টাইপের এমসিকিউ, মানে সবই এমসিকিউ, তার মধ্যে বিভিন্ন টাইপস রয়েছে। দেখো শূন্যস্থান টাইপের সত্য মিথ্যা দুটো তিনটে বিবৃতি দিয়ে বললো যে এটা সত্য এটা মিথ্যা, এটা মিথ্যা এটা সত্য, স্তম্ভ মিল দিয়ে বিকল্প দিতে পারে। আচ্ছা, তারপরে দাবি আর কারণ, তার উপরে বেস করে বিকল্প তৈরি করতে পারে। আচ্ছা, তারপরে দেখো চিত্র দিয়ে আমাকে শনাক্তকরণ দিয়ে আসতে পারে। আচ্ছা, তারপরে সাজিয়ে লেখার একটা পার্ট আসতে পারে। তারপরে যথারীতি আমরা যেটাকে বলি হয় কেস স্টাডি, যেটাকে আমরা বলি সেই কেস স্টাডি টাইপেরও কিন্তু পার্ট কিন্তু এখানে রয়েছে। তো এইভাবে কিন্তু শুধুমাত্র এই একটা চ্যাপ্টারের কথা বললে কিন্তু হবে না। আমরা যদি দেখি প্রত্যেকটা চ্যাপ্টারের স্পেশাল স্পেশাল আলোচনা রয়েছে এবং চিত্রগুলো দিয়ে পড়ার পক্ষে খুবই উপযোগী কিন্তু করেছে। প্রত্যেকটা জিনিস আমরা যদি বুঝে পড়ি তাহলে কিন্তু জিনিসগুলো আমাদের মনে থাকবে। বিশেষ করে প্রাকৃতিক পাঠটা আমাদের প্রচুর বুঝে পড়ার জায়গা রয়েছে। এই বইটার মধ্যে আমরা কিন্তু সেই তথ্যই পেয়েছি যেটা কিন্তু আমরা বুঝে পড়লে আমরা সেটাকে মনে রাখতে পারবো, আমরা সেটাকে বুঝে নিতে পারবো। এবং তোমাদের বলবো যে এই বইটাকে অন্তত রিডিং পড়ার চেষ্টা করো, বুঝে পড়ার চেষ্টা করো। বিশেষ করে বোল্ড কালারের যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলোর উপর বেশি গুরুত্ব দাও এবং প্রত্যেকটা অধ্যায়ের শেষে যে এক নজরে পার্টগুলো রয়েছে সেই এক নজরের পার্ট এবং প্র্যাকটিসের জন্য যে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উপর বেশি জোর দিয়ে পড়ার চেষ্টা করো। কারণ দেখো, বোঝার ব্যাপার যেমন ভূগোলে রয়েছে তেমনি কিছু কিছু মনে রাখার বিষয় রয়েছে। আমরা যদি দেখি আঞ্চলিক ভূগোল বা এই যে পরবর্তী ভারতের ভূগোলের যে পার্টগুলো রয়েছে এখানে বোঝার থেকে একটু মনে রাখার গুরুত্ব অনেক বেশি। কারণ আমাদের জিওগ্রাফি সিস্টেমটা এই যে শুধুমাত্র বুঝলে হবে না, কারণ আকরিক লোহা কোথায় কি রয়েছে সেটা বোঝার থেকে মনে রাখাটাই বেটার, যে কোন রাজ্যে সব থেকে বেশি পাওয়া যায়, কোথায় সব থেকে কম পাওয়া যায়, ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারত কততম, এইসব যে জিনিসগুলো বেসিক পার্টগুলো রয়েছে। তো সেই জন্য আমি বলছি যে মূল ইম্পর্টেন্ট পার্টগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে এবং কালারিং পার্টগুলোকে বেশিভাবে মনে রাখার চেষ্টা করবে। রিডিং পড়বে, যত পারবে তত রিডিং পড়বে। যাদের কাছে বইটা আছে তো খুবই ভালো, আর যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই ইমিডিয়েটলি সংগ্রহ করো। থার্ড সেমিস্টার 2026 সালে কি প্রশ্ন এসেছিল সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু প্রশ্নও পেয়ে যাবে। কিছু কিছু যে প্র্যাকটিসগুলো রয়েছে সেই প্র্যাকটিসগুলোর উত্তরপত্র শেষের দিকে কিন্তু করে দেওয়া রয়েছে। কারণ এই যে প্রত্যেকটা অধ্যায় শেষে যে প্রশ্নগুলো রয়েছে তোমরা হয়তো অনেকে বলবে স্যার এই প্রশ্নগুলোর উত্তর কোথায়, তো সেটাও কিন্তু লাস্টের দিকে করে দেওয়া রয়েছে এমসিকিউ আকারে সুন্দরভাবে মডেল করে, যেটা কিন্তু খুব খুব প্র্যাকটিসেবল এবং খুব সুবিধাজনক কাজ করেছে। তো এই বইটা তোমরা সবাই ইমিডিয়েটলি কালেক্ট করে ফেলো এবং পড়াশোনা শুরু করে দাও। চ্যানেলে দেখবে প্রাকৃতিক ভূগোলের প্রত্যেকটা পার্টকে নিয়ে স্পেশাল ক্লাসগুলো করা রয়েছে, সেই ক্লাসগুলো একটু ফলো করো, অবশ্যই অবশ্যই ভালো কিন্তু মার্কস কিন্তু তোমরা পাবে। আর যদি কোনো রকম কোনো ডিস্টারবেন্স মনে হয় যে এই পার্টটা বুঝতে পারছি না, অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো, চেষ্টা করবো সেই পার্টটাকে স্পেশালি তোমাদের সামনে আলোচনা করার। ধন্যবাদ।